আজকে যদি প্রার্থী না দিত, কিছু লোক বসে আছে তারাই বলতো যে 11 দলীয় ঐক্য জোট করেছে কিন্তু একজন রাষ্ট্রপতির পদের জন্য প্রার্থী নেই। আমরাও জানান দিয়েছি যে আমাদের কাছেও প্রার্থী আছে, তোমাদের কাছে কি আছে মাল বাইর করো। এটা একটা দায়িত্ব, এটা কোনো আরামাইশের জন্য করা হয় নাই, বা এটা কোনো টাকা পয়সা লেনদেনের জন্য না। এটা একটা বিরাট দায়িত্ব। এটা দলমতের ঊর্ধ্বে উঠে, জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কাজ করতে হবে, দেশের স্বার্থ রক্ষা করতে হবে। ইতিপূর্বে আমি অনেকবার এটা সুযোগ পেয়েছিলাম, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে 1975 থেকে 1979 সাল পর্যন্ত কাজ করেছি। ওখানে আমি দেখি নাই কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা দেখি নাই। যার যেখানে সমস্যা হয়েছে সেই সমস্যা সমাধানের জন্য এগিয়ে গিয়েছি। 1991 সালে যখন আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম, হওয়ার কিছুদিনের মধ্যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হলো, ইতিহাসের সবচেয়ে বড় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস 30 ফিট, 1,20,000-এর মতো মানুষ মারা গিয়েছিল। প্রথম কয়েকদিন আমি এককভাবে কয়েকজন অফিসারকে নিয়ে সাথে কাজ করেছি। সপ্তাহখানিকের মধ্যে সব এমপিকে ডেকে নিলাম। ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ছিল। ওখানে আমি বিএনপি দেখি নাই, আমি দেখেছি মানুষকে, মানুষের কাজ করেছে। সুতরাং আমার জন্য এটা নতুন কোনো বিষয় না। এখানে দলকানা হলে হবে না, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। এটা একটা বিরাট দায়িত্ব। স্যার, কেউ কেউ বলছেন যে প্রেসিডেন্ট নির্বাচনে রাজাকার ভার্সেস মুক্তিযোদ্ধার লড়াই হবে, এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? এটা ইন্ডিয়ানদের বক্তব্য, এটা কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না। কারণ একজন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ নবীকে বিশ্বাস করে, তার কাজ হবে মানুষকে ঐক্যবদ্ধ করা, জাতিকে ঐক্যবদ্ধ করা, সবাইকে নিয়ে এগিয়ে চলা, জাতিকে বিভক্ত করা নয়। 71-এর বড়ি খেয়ে দেশ আর চলবে না। এখন আমাদেরকে দেখতে হবে আগামী 20 বছর, 30 বছর, 40 বছর পরে কি করতে হবে দেশের জন্য, এই সমস্ত পরিকল্পনা করতে হবে। ওই বয়ান দিয়ে দেশ আর চলবে না। এটা যারাই করতেছে তারা হলো দেশের শত্রু। জি স্যার। স্যার, আপনি জানেন যে 11 দলীয় জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই, তবুও কেন প্রেসিডেন্ট প্রার্থী দিল 11 দল? এখানে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুর বিষয় না, এটাই বিষয় হলো এটা বাংলাদেশের জন্য একটা নির্বাচন হচ্ছে, এটা সংসদ সদস্যদের জন্য। 11 দলীয় জোটের এটা একটা দায়িত্ব রয়েছে জনগণের পাশে দাঁড়ানো। সুতরাং সেই চিন্তাধারণা থেকে এবং গণতন্ত্র ধারাবাহিকতা রক্ষা করা, এখানে আমি জিতবো বা হারবো, আমি বঙ্গভবনে বসবো না ডিওএইচএসে থাকবো, এটার জন্য এটা প্রার্থী করা হয়নি। প্রার্থী করা হয়েছে গণতন্ত্রকে সঠিক জায়গায় ধারাবাহিকতা রক্ষা করে জনগণকেও জানান দেওয়া যে আমাদের কাছেও উপযুক্ত প্রার্থী আছে এই কাজ করার মতো। আজকে যদি প্রার্থী না দিত, কিছু লোক বসে আছে তারাই বলতো যে 11 দলীয় ঐক্য জোট করেছে কিন্তু একজন রাষ্ট্রপতির পদের জন্য প্রার্থী নেই। আমরাও জানান দিয়েছি যে আমাদের কাছেও প্রার্থী আছে, তোমাদের কাছে কি আছে মাল বাইর করো। স্যার, মির্জা ফখরুলই হচ্ছেন আপনার প্রতিদ্বন্দ্বী, তাকে কেমন প্রার্থী মনে করেন? আমি এই সমস্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটা যারা ভোট দেবে তারা এটা সিদ্ধান্ত নেবে কাকে দেবে না দেবে। এটার মধ্যে অনেকগুলি সীমাবদ্ধতা রয়েছে। যেটা আমার সংস্কার চেয়েছিলাম সে সংস্কার হয় নাই। আমরা চেয়েছিলাম 70 ধারা বিলুপ্ত করে আপার হাউস লোয়ার হাউস দুটাই মিলে আগামী দিন যিনি প্রেসিডেন্ট হবে তাকে ভোটের মাধ্যমে করা হবে। এখন কিন্তু এটা ধারাও বিলুপ্ত হয় নাই, আপার হাউসও সৃষ্টি হয় নাই। সুতরাং এখানে গ্রামোফোন রেকর্ডে লেখা থাকে হিজ ম্যাজেস্টিজ ভয়েস। রাষ্ট্রপতি ওই ব্যক্তি নির্বাচিত হবে, প্রধানমন্ত্রী সেখানে একটা সমস্যা হতে পারে, এইটা একটা। তো ক্যান্ডিডেট হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটা ভাসছে,
এইটা এখনও আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছ থেকে আমরা জানি না। এখন যদ্দূর জানি যে 13ই আগস্টের মধ্যে নির্বাচন কমিশনের নামগুলো দিতে হবে, তখন হয়তো আমরা অফিসিয়ালি এটা জানব। তার আগেও ধরে নিচ্ছি তিনি হচ্ছেন, কিন্তু 13ই আগস্ট নির্বাচন কমিশন এটা নিশ্চিত না করা পর্যন্ত শতভাগ কিন্তু আমরা নিশ্চিত না। কারণ হচ্ছে যে আমাদের রাজনীতিতে এরকম অনেক সময় ধোঁয়াশা থাকে, আমরা অনেক সময় অনুমান নির্ভর কথাবার্তা বলি, পরে দেখা যায় যে অন্যরকম। আমরা কেউ কি কখনো কল্পনাও করতে পেরেছি যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হবেন? কল্পনাও করি নাই। আর কি ক্যান্ডিডেট ছিল না? ছিল তো, দলেরই অনেক ক্যান্ডিডেট ছিলেন, দলের মধ্য থেকে হতে পারতেন, হয় নাই। তো এরকম সারপ্রাইজ থাকলেও থাকতে পারে। আর যদি সেরকম না হয় তো মির্জা ফখরুল ইসলাম হবেন। তো এখানে একটা বিষয় বেশ আলোচনায় আসছে যে এই যে বিরোধীদের যে ঐক্যজোট, তাদেরও একজন ক্যান্ডিডেট নির্বাচন করবেন, এবং তিনি হচ্ছেন ওই যে অলি আহমদ। এখন অলি আহমদ তো কিছুদিন আগে জামাতে ইসলামীতে জয়েন করেছেন, যদিও তিনি জামাতের কোনো পদে তিনি নাই। ওদের তো আবার পদে যেতে হলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না, সদস্য হতে হয়, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে। তো সেরকম তিনি না, কিন্তু এখানে আহমেদ কি পার্টি হিসেবে জামাতে যোগ দিয়েছেন? হ্যাঁ, নাকি জোটে যোগ দিয়েছেন? না না, পার্টি হিসেবে জামাতে। উনি জামাতে ইসলামী দল হিসেবে জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন এই নির্বাচনের আগে, সংসদ নির্বাচনের আগে উনি যোগ দিয়েছেন। মেজর আক্তার যোগ দিয়েছেন। মেজর আক্তার এবার ঠিক না আছে। না, অলি আহমদ, অলি আহমদ সব হ্যাঁ, একটু অলি আহমদ confusion হয়েছে। জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন। এখন অলি আহমদের ব্যাপারটা হলো যে আমাদের এখানে যারা রাজনীতি করেন তারা তো আজীবন রাজনীতিতে থাকতে চান, তাদের তো কোনো মানে অবসর নাই, অবসরে যাওয়ার ব্যাপার নাই, এবং সবসময়ই কিছু পেতে চান। তো অলি আহমদ তো একসময় বিএনপির নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। উনি তো মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের ব্রিগেড মেজর ছিলেন। পরবর্তীতে উনি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখনও উনি মন্ত্রী ছিলেন। কিন্তু শেষের দিকে ওই 11 সময়ের থেকে, আবার তার আগে আগেই, মানে ওই লাস্ট যে বিএনপি গভর্নমেন্টটা ছিল ওই সময়ে তিনি সুবিধা করতে পারেন নাই, সম্ভবত মন্ত্রিসভায় ছিলেন না। তো তার তো একটা রাগ আছে, কারণ তিনি তো অনেক সময় বলতেন যে জিয়াউর রহমানের পরে বিএনপিতে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার সবচাইতে উপযুক্ত লোক। তো তিনি ক্ষুব্ধ হয়ে বিএনপি সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন। এমনও কথা বলেছেন যে একেবারে সরাসরি ইঙ্গিত করে, মা যদি খারাপ হয় তাহলে তো ছেলেও খারাপ হবে, এবং বদমাস শব্দটাও ব্যবহার করেছেন। ওইভাবে হেডিং হয়েছে পত্রিকায়। তো তার তো আর বিএনপিতে জায়গা থাকার কথা না, কিন্তু উনি রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চান। তো থাকতে হলে কি হবে, যে একটা দল, যেই দলটার উনার দৃষ্টিতে মনে হয় যে রাইজিং ভবিষ্যৎ আছে, সেই হিসাবে তিনি দেখলেন যে জামাতের পক্ষপুটে আশ্রয় নিলে কিছু আশা আছে, সেই জন্য তিনি জামাতে গেছেন। এবং যেহেতু তিনি মুক্তিযুদ্ধের সময় তার একটা ভূমিকা ছিল, মুক্তিযোদ্ধা, এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা একদম প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের অংশ নিয়েছেন, তিনি তাদের একজন। তো জামাত তো তাকে পেয়ে এখন জামাত বলতে পারে যে আরে আমাদের দলে তো মুক্তিযোদ্ধাও আছে, তা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী তো বলা যাবে না, যে অলি আহমদের মতন একজন ভেটারান ফ্রিডম ফাইটার যদি আমাদের দলে থাকে। আর তাকে তারা রাষ্ট্রপতি ক্যান্ডিডেট করেছে। এখন ধরেন বিএনপির পার্লামেন্টে 2/3-এরও বেশি মেজরিটি, তারপর তাদের পার্টনাররা আছে বিএনপির, হ্যাঁ, সব মিলিয়ে তো অনেক। তো অলি আহমদের তো জেতার কোনো সম্ভাবনাই নাই, নিকটতম সম্ভাবনা, দূরবর্তী সম্ভাবনাও আমি দেখি না। তারপরে উনি ক্যান্ডিডেট হয়েছেন কেন?
বা তাকে করা হলো কেন? করা হচ্ছে এজন্যই, আমি জানি না, আমার মনে হয় যে এখানে একটা ইগোর ব্যাপার আছে। এটা জামাতে ইসলামের ইগো হইতে পারে, ব্যক্তিগতভাবে অলি আহমদেরও ইগো হইতে পারে। জামাত কিন্তু তাদের যে প্রধান নেতা যারা, তাদের কাউকে কিন্তু ক্যান্ডিডেট করে নাই। উনি জামাতে যোগ দিলেও কিন্তু জামাতে ইসলামী সাংগঠনিকভাবে তিনি বহিরাগত, তো তাকে ক্যান্ডিডেট করেছে। এখন জেতার সম্ভাবনাও নাই। তাদের প্রশ্ন হলো যে কেন তাহলে এই মকারিটা, মানে একটা প্রতিদ্বন্দ্বিতাই যদি না হয় তাহলে কেন, বিশেষ করে রাষ্ট্রপতির মতন একটা জায়গায়। তো আমাদের মতন একটা দেশে যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা নেই, খুবই কম ক্ষমতা, নাই বললেই চলে, রাষ্ট্রপতির ভূমিকাটা হচ্ছে অনেকটা অভিভাবক সুলভ। এবং দেশে যখন কখনো বড় রকমের কোনো সংকট হয়, তখন রাষ্ট্রপতি একটা ভূমিকা পালন করতে পারেন যদি তার সেই সদিচ্ছা থাকে এবং সেই ব্যক্তিত্ব থাকে, সেরকম লোক হলে হয় আর কি। এখন এই অভিভাবক যিনি হবেন, সেই পদে যিনি যাবেন, এই ব্যাপারে আমার মতে একটা জাতীয় ঐকমত্য থাকা দরকার। যে রাষ্ট্রপতি কে হবেন, এখানে সরকারি দল, বিরোধী দল সবাই মিলেমিশে একজন ক্যান্ডিডেট দিলে এটা হচ্ছে আইডিয়াল। তাহলে সে যদি সরকারি দল বিরোধী দল মিলে দেয়, তার মানে দাঁড়াচ্ছে যে কোনো দলের ক্যান্ডিডেট তো তখন হতে পারবে না, না। দলের ক্যান্ডিডেট না, হতে পারবে না। হ্যাঁ হতে পারবে না। বাট এর আগে এইটা একটা আছে যে দলের বাইরে থেকে কাউকে করা, তো এইটা বিএনপির বিবেচনায় আছে কিনা আমি জানি না। 13 তারিখে সবটা স্পষ্ট হয়ে যাবে। আর যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হন, তিনি তো দলের লোক না, বিবেচনায় নাই সেটা তো বোঝা যাচ্ছে, এরকম কোনো চর্চা তো নাই। না। ওই যে বললাম আমি, ধোঁয়াশা একটা থেকে থাকে, সারপ্রাইজ শাহাবুদ্দিন চুপ্পু। আমাদের তো প্রেসিডেন্স আছে, নোবডি কুড ইমাজিন যে তিনি রাষ্ট্রপতি, তার নাম প্রস্তাব করবে। তো যেহেতু তখন সংসদে ভার্চুয়ালি কোনো বিরোধী দল ছিল না, সুতরাং তিনি হয়ে গেছে। তো এখন ধরে নিলাম তর্কের খাতিরে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী। এখন তিনি দলের লোক, তো ন্যাচারালি আমাদের এখানে একটা কনভেনশন আছে যে রাষ্ট্রপতি হলে তিনি আর দল থেকে ইস্তফা দেন, দলে থাকেন না। কিন্তু মানসিকভাবে তো দলের সঙ্গেই থাকেন, আমরা দেখেছি এটা। আমরা অতীতে দেখেছি, জিল্লুর রহমানকে দেখেছি, আব্দুল হামিদকে দেখেছি, তাই না? তো ইয়াজউদ্দিন আহমদ দলের লোক ছিলেন না, তারপরেও তিনি মানে বিএনপির সঙ্গে নিজেকে অ্যালাইন করে ফেলেছেন। দল কিন্তু যারা রাষ্ট্রপতি বানায় তারাও চায় যে তিনি আমাদের দলের হয়ে কথাবার্তা বলুন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা আছে, পরিচিতি আছে একজন ভদ্রলোক হিসাবে। আমাদের রাজনীতিতে কিন্তু ভদ্রলোকের সংখ্যা খুব কম। যে গুটি কয়েক আছেন টিম করে জ্বলছেন, তাদের একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এটা নিয়ে কিন্তু ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চের নেতাদের মধ্যে একটা সংলাপ হতে পারত যে আমাদের এই ক্যান্ডিডেট আপনারা সমর্থন করুন। তো একজন ভদ্রলোকের তো সমর্থনের প্রতি তো সমর্থন থাকতেই পারে, তাই না? এবং দলের মধ্য থেকে যদি অন্য তাকে করা হয়, তার চাইতে বেটার অপশন আর কি হইতে পারে? তো জামাতে ইসলামী এই প্রস্তাবে রাজি কি হবে না, এটা হচ্ছে পরের ব্যাপার। আমার কথা হচ্ছে যে এই আলোচনাটা হয়েছে কিনা ভেতরে ভেতরে। যদি হতো তাহলে আমরা নির্বাচনটা অ্যাভয়েড করতে পারতাম। এটা হয়নি, আমরা জানতাম। হ্যাঁ, তো হলে তো এটা অ্যাভয়েড করতে পারতাম। এখন যদি বিএনপি মনে করে যে আমাদের যে সংখ্যা আছে সংসদে, সংখ্যার জোরে তো আমরা যা খুশি তা করতে পারি, তো এইটাও একটা ইগোর ব্যাপার। আপনার খেয়াল আছে কি না যে এবার 91 সালের সংসদে যখন আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, তখন তাকে জামাতে ইসলামী সমর্থন দিয়েছিল। তারপরে তখন মহিলা সদস্য, নারী কোটায় যারা আসতেন, তারাও কিন্তু এখনকার মতন ওই যে সংখ্যানুপাতে দলগুলোর মধ্যে ভাগ হতেন না, মানে সংখ্যাগুরু দল সব নিয়ে নিতেন। সেখানে বিরোধী দল আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেটের জেতার সম্ভাবনা ছিল না।
তারপরেও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী করা হলো বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে, যেটার সম্ভাবনা ছিল না, তারপরেও করা হলো। এবং তিনি জামাতে ইসলামীর ব্লেসিংস নেওয়ার জন্য গোলাম আজমের সাথে বাড়িতে গেলেন, বৈঠক করলেন, তাতে কাজ হয় নাই। তো এটাও একটা ইগোর লড়াই, যে আমি হারবো কিন্তু আমি যেতে দেব না, একলা মানে ফাঁকা মাঠে গোল দিতে দেব না, হেরে যাওয়া সত্ত্বেও। তার মানে হচ্ছে রাষ্ট্রপতির পদটার প্রতি যে সৌজন্য, যে সম্মানটা দলমতের ঊর্ধ্বে উঠে দেখানোর দরকার, সেটা নাই। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওই যে বিরোধী দলের সব কিছুতে বিরোধিতা করা, আর একটা হচ্ছে মানে দলীয় দলের বাইরেও একটা সর্বজন শ্রদ্ধেয় বা সর্বজন গ্রাহ্য সেই ধরনের ব্যক্তিত্ব, সেই ধরনের ব্যক্তি সেরকম খুঁজে পাওয়া। তো এই কালচারটা একসময় ভারতে ছিল, দীর্ঘদিন ছিল, যেটা পরবর্তীতে আর থাকে নাই। এখন তো দলের লোকই হয় রাষ্ট্রপতি সেখানে, আগে কিন্তু এরকম ছিল না। ইভেন এপিজে আবুল কালাম আজাদ পর্যন্ত আমি বলতে পারি যে দলের বাইরের লোক, এবং তাকে নিয়ে কোনো বিতর্ক হয়নি। আমাদের এখানেও এটা হতে পারত, কিন্তু এটা হলো না। তো এইটা একটু পীড়া দেয় আমাকে। হতে পারলে তো এইবারই হতে পারতো, কারণ এবার হ্যাঁ। একটা অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের পরে এটা হতে রকম পারতো, ছিল, মানুষের গ্রহণযোগ্যতা বেশি ছিল। আচ্ছা, কিন্তু আমি আপনাকে প্রশ্ন যেটা করছিলাম, আপনি ধরে নেন মির্জা ফখরুল প্রেসিডেন্ট হয়েছেন বা হবেন, ওনার কাছে আপনি এক্সপেক্ট করেন কি কদ্দূর এই চেঞ্জ সিচুয়েশনে? না না, ওনার কাছে আমি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে দল নিরপেক্ষতা। অর্থাৎ এখন কথা হচ্ছে এই দল নিরপেক্ষ অবস্থানটা সরকারি দল অ্যাকসেপ্ট করবে কি না, সেটা একটা প্রশ্ন। আমরা জানি যে এর আগে তাদের একটি সমস্যা হয়েছিল বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে। আমরা যেটা শুনি বা জানতে পেরেছি যে বদরুদ্দোজা চৌধুরী এটা নিরপেক্ষ অবস্থানে নিতে গিয়েছিলেন। তো নিরপেক্ষ অবস্থানে নিতে গিয়ে তিনি কি করলেন, তিনি ওই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে তিনি ওই জিয়াউর রহমানের সমাধিতে যান নাই, বা তার ওই ভাষণে হয়তো সেইভাবে জিয়াউর রহমানের প্রশস্তি গান নাই। তো এই জিনিসগুলো তো বিএনপির কাছে গ্রহণযোগ্য ছিল না। তো ফলে একটা পর্যায়ে এসে বদরুদ্দোজা চৌধুরীকে সরে যেতে হলো। কিন্তু তখন কনস্টিটিউশনে এমন প্রভিশন ছিল যে সব কিছুই তো প্রধানমন্ত্রীর অফিস থেকে ঠিক করে দেওয়া হয়। এই যে রাষ্ট্রপতি যে সংসদে ভাষণ দেন, সেটা তো লিখে দেওয়া হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে, এবং সেটা রাষ্ট্রপতি পাঠ করেন। এটা রাষ্ট্রপতির ভাষণ না, উনি হচ্ছেন এই ভাষণের পাঠক। এভাবেই হয়ে আসছে, কিন্তু সেখানে তিনি একটু ব্যত্যয় হয়েছিল তার সময়। এখন ধরেন ওইটা হচ্ছে 2001-এর পার্লামেন্টের কথা। এর মধ্যে এরকম কিছু এই পার্লামেন্টে 20-25 বছর পেরিয়ে গেছে। 20-25 বছর পরেও বিএনপির মধ্যে কোনো পরিবর্তন এসছে কিনা, অথবা বিএনপির পক্ষ থেকে বিএনপি দলের মনোনয়ন নিয়ে যখন মির্জা ফখরুল ইসলাম আলমকে রাষ্ট্রপতি যদি হওয়ার পরে তিনি সেই অবস্থানটা রাখতে পারবেন কিনা, এটা তো তার ভাষণ শুনলেই বোঝা যাবে। আপনার দলীয় নেতার বন্দনা দিয়ে যদি ভাষণ শুরু হয়, তাহলে বুঝতে হবে যে আমরা একটা অশ্বডিম্বই পেলাম। আপনি কি আশা করেন যে এরকম হতে পারে? আমি তো মানে জ্যোতিষ না, বলতে তো পারবো না কার মনে কি আছে। আরেকটা জিনিস হচ্ছে, যে পরিমাণ মানে দায়িত্ব বা ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হবে, এর প্রস্তাবিত সংবিধান সংশোধনের যেগুলো আছে, সেই অনুযায়ী উনি যদি অ্যাক্ট করতে পারেন প্রধানমন্ত্রীর অফিসের পছন্দের বাইরে গিয়ে, তাইলে একটা বিষয় আছে। আর তিনি সেটা না পারেন, তাইলে আবার আমরা ওই আগের অবস্থানেই থাকবো। আপনি তো এইটার বিবেচনা তুলনামূলক বিচার করবো যেটা বলছি।
আপনি যদিও বলেছেন কর্নেল অলি সম্পর্কে, কিন্তু এই জায়গাতে বিচার করলে আপনি মির্জা ফখরুল এবং অলি আহমেদ কাকে কত মার্কস দেবেন বা কাকে কিভাবে দেখবেন? না না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কর্নেল অলির মধ্যে তো অনেক মানে আমরা তুলনা করলে তো আমি তো মির্জা ফখরুলকে তো মাছ মাছ বেটার ক্যান্ডিডেট মনে করি। আর কর্নেল অলির তো কোনো নীতি নাই, তাই না? মানে যে কোনো লোকে জামাতে ইসলামী করতে পারে, উনিও করেছেন। এখন আমাদের দেশে তো এমন কোনো আইন নেই যে আপনি দল বদলাতে পারবেন না, কিন্তু উনি এই যে একটা তার সঙ্গে যে একটি, উনি জানেন যে উনি রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরে উনি ক্যান্ডিডেট হলেন, তাই না? তো এটা সেই জন্য তাকে দায়ী করবেন কেন? তার জন্য তাকে আমি দায়ী করি না, তাকে পুরোটাই দায়ী করতে পারেন। না, পুরো সিস্টেমটাই যে জিতবেন তার তো কোনো গ্যারান্টি ছিল না। না। না না না, আমি এইটা বলতেছি যে তার জামাতে যোগ দেওয়া এবং তারপর ক্যান্ডিডেট হওয়া, এই টোটাল জিনিসটার পেছনে আমার জি। আমি একটা রহস্যের গন্ধ পাই। জি জি। আচ্ছা, আপনি জানেন, মানে ধরেন ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন দল না, ক্ষমতাসীন দল বিএনপি জুলাই সনদের সাথে যতখানি একমত হয়েছে, অর্থাৎ যে অংশে নোট অফ ডিসেন্ট নেই সেখানে রাষ্ট্রপতিকে সিগনিফিক্যান্টলি কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে বিশেষ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া এখতিয়ার দেওয়া হয়েছে। যাদের নাম আলোচনায় আছে ভালো স্পষ্ট করে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে আমরা রাষ্ট্রপতির কাজ হিসেবে আর কি সেরকম ভূমিকা দেখতে পাবো মনে করেন? জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। মানে আমি তো আগে আপনাকে বলেছিলাম যে যেগুলো ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর মধ্যেকার ব্যাপার, কিন্তু কিছু আছে যেটা সবাই মিলে একমত হয়েছে যে ওনাকে আরও বেশ কিছু বেশি পাওয়ার দেবে, বিশেষ করে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ বিভিন্ন পদ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির সিদ্ধান্তে একটা বড় প্রভাব থাকবে। ক্ষমতার ভারসাম্যের জন্য আনা এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে তখন কি পরিবর্তন দেখতে পাবেন? বা একই প্রশ্ন, কিন্তু দুটো আলাদা করে বলছি। একটা হচ্ছে যে অলরেডি গিভেন এরকম বলতে পারেন প্রভাবের, আর একটা হচ্ছে যে যদি উনি বিএনপি দল হিসেবে যেগুলোতে তাদের ডিসেন্ট আছে সেগুলোর ব্যাপারে বিরোধিতা করে, যদিও সেগুলোর কিছু কিছু ব্যাপারে তারা ছাড় দেবেন তো শোনা যাচ্ছে এখন। তারপরে রাষ্ট্রপতি কীরকম হবেন? না, যে অথরিটিটা রাষ্ট্রপতি পাবেন এই সংবিধান সংশোধন হলে, যে কিছু কিছু নিয়োগের ব্যাপারে, সেখানে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এখানে একটা প্রশ্ন আছে, তিনি কি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেবেন না আলোচনা করে সিদ্ধান্ত নেবেন? আমাদের এখানে যে প্র্যাকটিসটা আছে, প্রধানমন্ত্রীর ইচ্ছাটা বা সরকারের ইচ্ছাটা ওনার মধ্য দিয়ে যায়। আপনি কি চান? এখন আমরা যদি বলি ক্ষমতার ভারসাম্য, তাহলে তো এটা রাষ্ট্রপতিকেই করতে হবে। তাইলে তো আমি বলছি আপনি কি চান? উনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন কি বলবেন না, কি হওয়া উচিত? না, এটা আমাদের তো কালচারে যেটা আছে এটা থেকে তো সহসা বেরিয়ে আসতে পারলে তো ভালো, যে প্রধানমন্ত্রীর বা সরকারের ইচ্ছা একটা থাকে, তার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া, এইটুক সরকার অ্যালাউ করবে কিনা এবং রাষ্ট্রপতি সেই সাহসটা পাবে কিনা। ধরেন আমি যদি এরকম করে বলি, বাইরে যাওয়ার প্রশ্নটা পরে আসুক। হ্যাঁ, একটা সাংবিধানিক পদে কাউকে দায়িত্ব দেওয়া হবে, রাষ্ট্রপতি তার মতো একটা ভেবেছেন, উনি এটা প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করবেন, অথবা প্রধানমন্ত্রী ভেবেছেন রাষ্ট্রপতির সাথে শেয়ার করবেন, তারপরে দেখা গেল দুজনটা মিলছে না, তখন কি হবে? সেই সময় আমরা যে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম পড়তাম, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বলছে যে ওই এক এক সময় এক এক রকমটা হতে পারে। রাষ্ট্রপতি হয়তো দেখলেন যে উনি যেটা ঠিক মনে করছেন সেটা শুধু যে প্রধানমন্ত্রী ঠিক মনে করছে না তা না, সংসদের অথবা পার্টিরও ব্যাপক অথবা সাধারণ লোক তার পরিচিত ভোটের বেশিরভাগ ঠিক মনে করছে না, ওনারও তো সেই সুযোগ আছে ওপিনিয়ন ভেরিফাই করার।
তখন উনি চেঞ্জ করবেন। মানে দুটো যদি সংশ্লেষ হয়ে হয় তাহলে সবচাইতে ভালো। এখানে পাওয়ারটা দেওয়া হচ্ছে যে রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতে পারবেন, আগে পারতেনই না, এখনকার অ্যামেন্ডমেন্ট হলে উনি অ্যাক্ট করতে পারবেন। হ্যাঁ, এখানেই প্রশ্নটা আসে যে এই অ্যাক্ট, তার এই অ্যাক্ট করাটা যদি সরকারের পছন্দ না হয়, পছন্দের বাইরে যদি উনি অ্যাক্ট করেন, ধরেন কিছু করেন নাই, সরকারের পছন্দ হলো যে মিস্টার এক্স ওই যে একটা রেখে দিয়েছে না, যে এর আগে একটা প্রস্তাব ছিল কিন্তু জুলাই সনদের যখন হয় যে সিনিয়র মোস্ট বিচারপতি প্রধান বিচারপতি হবে, তো সেখানে বিএনপি আপত্তি দিয়েছিল। জি, কিন্তু তাদের চিন্তায় ছিল যে দলগুলো তো চাইছে তাদের লোক, তাহলে এটার জন্য কি ব্যবস্থা রাখতে হবে যে সিনিয়র দুইজনের মধ্যে থেকে একজন, তার মানে হচ্ছে একটা অপশন থাকে যে আমার সিনিয়র মোস্টকে পছন্দ না, অমুককে পছন্দ। হতে পারে কিন্তু এরকম। হ্যাঁ, হতে পারে তো। হ্যাঁ, তারপরে এই অন্যান্য সাংবিধানিক কমিশনের ব্যাপারেও কিন্তু একই, আপনি হয়তো একটা প্যানেল করে দিল, এই প্যানেল আমাদের ভিসি ঢাকা ইউনিভার্সিটিতে হতো না, 3 জনের প্যানেল জি। নির্বাচিত হতেন, প্রেসিডেন্ট তার মধ্যে থেকে একজনকে, 1 নম্বরকেই যে করতে হবে নট নেসেসারি। Not necessary। তার মানে এখানে প্রেসিডেন্টের ইচ্ছা অনিচ্ছাটা খুবই গুরুত্বপূর্ণ এই ভাইস চ্যান্সেলর নিয়োগের ব্যাপারে। জি। তো এখানেও হয়তো সেরকম একটা হবে। তা আমি বললাম যেহেতু একটা প্রেসিডেন্স আছে যে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে গিয়ে অ্যাক্ট করলে রাষ্ট্রপতির কি হাল হয় সেটা বদরুদ্দোজা চৌধুরীর সময় আমরা দেখেছি। তো যেহেতু একটা প্রেসিডেন্স আছে, আমার কোশ্চেন, না আমি আপনার কথাটা বুঝেছি, জি। কিন্তু আমি কথা হচ্ছে কোশ্চেনটা যে ওখানে আমার। রাষ্ট্রপতির ক্ষমতা আছে এটা করার, কিন্তু রাষ্ট্রপতিকে যদি খুব চাপে রাখে দল, সংসদ, তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা, তাইলে তারা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। আবার রাষ্ট্রপতি নিজেও তো প্রধানমন্ত্রীর জন্য সমস্যা তৈরি করতে পারবেন এখন যেভাবে ক্ষমতা দিচ্ছে। আমি আপনাকে একটু বলি, আমি জানি না আমার এই ধারণা বা এই প্রাপ্ত সংবাদ তথ্য কতখানি ঠিক, কিন্তু বিচার বিভাগ সহ আরো বেশ কিছু জায়গাতে গুরুত্বপূর্ণ কমিশন বলেন বা এমনি যে কমিশনগুলো করা হয়েছিল, গুম কমিশন, তথ্য প্রবাহ কমিশন ইত্যাদি, এইখানে আমাদের আলোচনার মধ্যে যেরকম করে বিএনপি বিরোধিতা করেছিল, সেই জায়গাতে তারা অনেক সফট হয়েছে এবং এটা একটু অ্যাডজাস্ট করবে যাতে সবাইকে বিলে করা যায়। এটা শুনছি আমি, দেখবো কতখানি কি হয়। কিন্তু ধরেন এরকম যদি কিছু হয় তাহলে একটা স্পেস তৈরিও হতে পারে যে প্রয়োজন বোধে অথবা সেই সময় হলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী কাজ নাও করতে পারেন এই জায়গাগুলোতে। না, ওই স্বাধীনতাটুকু আছে, জি, মানে কাগজে কলমে থাকবে। এবং প্রধানমন্ত্রী যাতে স্বেচ্ছাচারী বা ফ্যাসিস্ট হতে না পারেন, এই সমস্ত জায়গাতে এই চেক অ্যান্ড ব্যালেন্স তো লাগবেই। হ্যাঁ, না হলে উনি একা যদি সব ক্ষমতা, মানে তার কথায় পুলিশ প্রধান হবে, তার কথায় আর্মি প্রধান হবে, তার কথায় বাংলাদেশ ব্যাংকের প্রধান হবে, সবই তার কথায় হলে যেমন পুলিশকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। পুলিশ চিফ কে হবে এটা তো প্রধানমন্ত্রীর উপরেই নির্ভর করে, সরকারের ইচ্ছে। জি। এখানে পুলিশ চিফ কে হবেন, আইজিপি, জি। এটা কিন্তু আর রাষ্ট্রপতিকে ওই ক্ষমতাটা দেওয়া যাবে না, হচ্ছে না। অন্তর যাবে না, যাবে না। কিন্তু এখানেও প্রশ্ন আছে যে একটা প্রস্তাব ছিল যে সিনিয়র মোস্ট পুলিশ অফিসার, সার্ভিং সিনিয়র মোস্ট অফিসার আইজিপি হবে, সেখানেও কিন্তু বিএনপি আপত্তি দিয়েছিল। এইখানে মানে এটা পুলিশের ভেতর থেকে একটা দাবি ছিল। এইখানেই তো কথা, আমরা যে এত বড় লড়াইটা করলাম, উদ্দেশ্যটা কি আমাদের, যেন ফ্যাসিজম ক্যানট কাম ব্যাক, তো কাম ব্যাক করতে না পারে, তার একটা চেক এন্ড ব্যালেন্স হতে পারে যে কেউ সিঙ্গুলারলি পাওয়ার হোল্ড করতে পারবে না, হ্যাঁ, সিঙ্গুলারলি পাওয়ার হোল্ড করতে পারবে না, তাহলে ফ্যাসিজম আসবার সম্ভাবনা কম। এখন আর্মি যদি কু করে নিয়ে নেয় সেটা তো ভিন্ন কথা, এটা তো অন্য জিনিস। হ্যাঁ, সেই জিনিস আমরা আলোচনা করছি না। এই পথে যদি হয় তাহলে এই সংবিধানে এই সংশোধনের কথা যেটা বলা হয়েছে, প্রেসিডেন্ট উইল বি ভেরি ভাইটাল, এবং সেদিক থেকে মির্জা ফখরুল কতখানি নিতে পারবেন বলে আপনার ধারণা বা সাধারণ মানুষের ধারণা? ওনার কি অতখানি, মানে অনেক সময় হয় না, খুবই নরম সরম মানুষও প্রয়োজনের সময় এমন দাঁড়িয়ে যান যে একদম চমকিত হতে হয় যে এটা কিভাবে হলো। এই যে আব্দুর রহমান বিশ্বাসের উদাহরণ আনতে পারি, জি। উনি যেভাবে একটা স্ট্যান্ড নিলেন ওই যে নাসিমের কুয়ের সময়, জি, জি, জি। এটা তো মানে ওই সময় তো মানে থরথর করে কাঁপার কথা। না, পৃথিবীর বহু জায়গাতে এরকম উদাহরণ আবার আছে, ইয়াজুদ্দিন বেশি আহমদকে আছে। আমরা দেখলাম বিপরীত ভূমিকায়, তাই না? তো আব্দুর রহমান বিশ্বাস একটা স্ট্যান্ড নিতে পেরেছিলেন। আবার সর্বময় ক্ষমতা থাকা সত্ত্বেও জাস্টিস সাত্তার পারে নাই। জি, তো এরকম আছে অনেক সময়, এটা ব্যক্তিত্বের সমস্যা, বিষয় কিন্তু আসলে। তো একজন লোক ভদ্র নরম সরম হলেও প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন হতে পারেন, হতে পারে। তাই না? আবার একজন অহংকারী ইগোইস্টিক লোকও ব্যক্তিত্বহীন হতে পারে। হতে পারে। তো এখানে সুযোগটা আছে যে রাষ্ট্রপতি
তার নিজস্ব জাজমেন্ট দিয়ে একটা ভালো কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়ার। এখন আমরা তো তাই চাইবো, হ্যাঁ 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 ব্যালেন্স অফ পাওয়ার হবে সেই অর্থে যাতে ফ্যাসিজম চেক করা যায়, যাতে কোনো অন্যায় না হয়, সুশাসন হয়, মানে ধরেন যে কুশাসনের জায়গায় যে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা যায়, এই সমস্ত জায়গায় একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকলে আমাদের হ্যাঁ, দেশের জন্য সেটাই সুবিধা। সেটাই সেটাই আমরা আকাঙ্ক্ষা করি। অন্য সাবজেক্টে যাই। প্রধানমন্ত্রী চট্টগ্রামে গেলেন, এজেন্ডাতে তার ভিন্ন কিছু ছিল, কোলের কি একটা দেখবেন, তারপরে কি একটা সংঘতে কি একটা পাওয়ার ইয়ে আছে, আমি ভুলে গেছি। কিন্তু চট্টগ্রামে গিয়ে উনি হেফাজতে ইসলামের আমির আল্লামা জোনায়েদ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। হেফাজত গত নির্বাচনে জামাতের সরাসরি বিরোধিতা করেছে, এখন পর্যন্ত তারা বিরোধিতা